গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আজকে সারা বিশ্ব যখন একটা আকস্মিকের ধাক্কা স্তম্ভিত, সেরকমই একটি সময় জালালাবাদ টিভি আয়োজন করেছে আমাদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জায়গা, একটু ভালো লাগার, একটুখানি পরশ বুলিয়ে যাওয়া। তাই জালালাবাদ টিভিকে আমরা জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা, এবং আপনারা যারা আমাদের সাথে সারাটি অনুষ্ঠান জুড়ে থাকবেন, প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখছি। আজ আমাদের সাথে আছে বেশ কয়েকজন গুণী মানুষ। আমরা সেই সব মানুষদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, তাদের পরিবেশনা শুনবো, শুনবো তাদের জীবনের গল্প। এক এক করে আমি ডেকে নিচ্ছি সোনালী কাজী, যিনি কাজী নজরুল ইসলামের সম্পর্কে নাতনি হন, এবং তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, এবং দুটি সংগঠনের তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সোনালী কাজী দিয়ে আমরা তাকে ডেকে নেব একটু পরেই। উনি বোধহয় কানেক্ট হতে পারেননি। আছেন আমাদের সাথে আমাদের বাংলাদেশের একজন বেশ বিখ্যাত মানুষ। আপনারা তাকে হয়তো প্রতিদিনই বা প্রতিনিয়তেই খবরে দেখেন, কবিতায় দেখেন, উপস্থাপনা, কখনো প্রশিক্ষক হিসেবে দেখেন। তেমনই একজন মানুষ দেওয়ান সাইদুল হাসান। দেওয়ান সাইদুল হাসান তিনি সিনিয়র একজন সংবাদ পাঠক, বাংলাদেশ টেলিভিশন ও বেতার, এবং কবি, আবৃত্তি শিল্পী। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের সাথে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ শিমুল, এবং যারা দর্শক শ্রোতা আমাদের শুনছেন, আপনাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আচ্ছা, এর সাথে আমরা আরো নিয়ে নিচ্ছি আমাদের স্টুডিওতে আমার একজন প্রিয় মানুষ, আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক, সংবাদ পাঠক, এবং লেখালেখির সাথেও যার সখ্যতা আছে, তেমন একজন মানুষ লুলুয়া ইসহাক মুন। অসংখ্য ধন্যবাদ মুন আপনাকে। মুন্নি নামে তাকে পরিচয় তার বেশি, কিন্তু ফেসবুকে আছে মুন কুইন। আচ্ছা, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। শুভেচ্ছা আপনাকেও। আচ্ছা, খুব ভালো লাগছে সবাইকে। নীল হলুদ আর একটা লেমন, না আমাদের দারুণ একটা কম্বিনেশন। আচ্ছা, ভীষণ ভালো লাগা। আমরা সোনালী কাজী দি আমাদের সাথে যুক্ত ছিলেন, চলে এসছে সোনালী দি। আচ্ছা, সোনালী দিকে একটু আমরা স্টুডিওতে আলাদা করে বড় স্ক্রিনে দেখে নিয়েই আমরা পরিবেশনা শুরু করব। আচ্ছা, সোনালী দি অনেক শুভেচ্ছা, অনেক স্বাগতম। আপনি আসার আগেই আমরা আপনার পরিচয় দিয়ে নিয়েছি। সোনালী দি সম্পর্কে আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে উনি নাতনি হন, এবং একাধারে উনি সাংস্কৃতিক সম্পাদক চুরুলিয়া নজরুল একাডেমি এবং সম্পাদক দোলন চাপা নজরুল ফাউন্ডেশন। আর সেই সাথে উনি একজন বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী। তো দিদি, আপনার কাছে প্রথমে চলে যাচ্ছি। আপনার জীবনের গল্প শুনতে শুনতে একটু আপনার পরিবেশনাও আমরা আপনার কাছ থেকে শুনবো, যেভাবে আপনার ভালো লাগে, গান, কবিতা, বা আপনার ছোটবেলার গল্প, যেটি আপনার ভালো লাগে। প্রথমে আপনার কাছে চলে যাচ্ছি, সোনালী কাজীর পরিবেশনা। দর্শক চলুন আমরা দেখবো এখন। সবাইকে আমার আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই ভালো থাকুন। এবং এই যে আমরা কোভিড-19 কবলে পড়ে আছি, তো সেটা মাথায় আর নেই। আমাদের বাঁচিয়ে রেখেছে কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সত্যি করে এনারা না থাকলে যে কি যে করতাম বাড়ির মধ্যে জানি না। এরাই, আমরা তো ঈশ্বর দেখিনি, এরাই আমাদের কাছে ঈশ্বর। তো চুরুলিয়া সম্পর্কে একটু বলি। চুরুলিয়ায় আমি বড় হয়েছি। ওখানে আমার বেড়ে ওঠা, গান বাজনা শেখা, নজরুল একাডেমির ছত্রছায়ায় ছোট থেকে বড় হয়েছি। পড়াশোনা সবই চুরুলিয়ায়। তারপরে তো বিবাহ সূত্রে এখন আমি আসানসোলে আছি। ওখানে আমার বাবা কাজী রেজাউল করিম, এখন উনি বর্তমান নজরুল একাডেমির সম্পাদক। আমার যে বড় চাচা ছিলেন কাজী মজার হোসেন, এবং তিনি সম্পাদক ছিলেন 2000 থেকে 2017 পর্যন্ত। তারপরে উনি 2017-তে আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমার এই বড় চাচা, আমার বাবা, আমার সেজো চাচা কাজী আলী রেজা, এবং চুরুলিয়ার জনসাধারণের এই সহযোগিতায় গড়ে উঠেছে নজরুল একাডেমি। তো সেইটা এখনো পর্যন্ত প্রাইভেটলি এই কাজী আলী হোসেনের যারা বংশধর,
তারাই এইটা ধরে রেখেছে, এই নজরুল একাডেমি, এবং দীর্ঘদিন এই চুরুলিয়ার বুকে তারা লড়াই করে এই নজরুল একাডেমিকে বড় করেছেন। তো আমরা সেই কাজী আলী হোসেন তার নাতনি আমি। তো এবার একটু বলি, কাজী নজরুল ইসলামরা ছিলেন 3 ভাই, কাজী সাহেব চান, কাজী নজরুল ইসলাম, কাজী আলী হোসেন। কাজী আলী হোসেনের নাতনি আমি। তো কাজী আলী হোসেনের যে জীবন যুদ্ধের লড়াই, তিনি 1951 সালে 7ই জানুয়ারি চুরুলিয়ায় জমিদারদের হাতে তিনি খুন হয়ে গেছিলেন। এই মানে যে তখন জমিদাররা যে গরিবদের উপর অত্যাচার, তার সাথে তিনি লড়াই করেছিলেন। তো এই যে 2 ভাইয়ের লড়াই, একজন সশরীরে চুরুলিয়ার বুকে লড়াই, একজন কাজী নজরুল ইসলাম তার লেখনীর লড়াই, এবং তারও জীবন যুদ্ধের অনেক লড়াই। তো এই 2 ভাইয়ের যে লড়াই, তো তার নাতনি আমরা, তো নিশ্চয়ই তার রক্ত তো গায়ে বইছে কিছুটা। তো শুধু শিল্পী না, আমি সামাজিক কাজেও যুক্ত থাকি সারা বছর। আমার দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এবং তাতে নজরুল একাডেমি অনেক সহযোগিতা করেন। তো এই মিলিয়ে আমরা আরো যারা নজরুল চর্চা করেন সবার সহযোগিতায় আমরা সারা বছর মানুষের পাশে থাকি। তো এটাও আমি করতে চাই খুব ভালোভাবে, একটু মানুষের পাশে থাকতে। তো কবির সেই স্বপ্ন, সেই আদর্শকে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এবং নজরুল চর্চা আরো অনেক বেশি করে হোক সারা বিশ্বে। কবির সৃষ্টি যে সারা বিশ্বে রেখে গেছেন, তো সেই সৃষ্টিকে সামনে রেখে আমরাও এগিয়ে যেতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি। দারুণ সব প্রসঙ্গ উঠে আসলো কাজী নজরুল ইসলামের জীবনের। আমরা সেই সাথে একটু দিদির কণ্ঠে কবিতার কিছু রেশ যদি আমরা শুনতে পাই হয়তো ভালো লাগবে, কিংবা গানের 2টি কলি, যেটা ভালো লাগে। ঠিক আছে, আমি একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, দিদি যেটা ভালো লাগে। তো হ্যাঁ, কবির প্রথম যে কবিতাটা বাংলাদেশ, এটি আমি কেন জানি না সব সময় আমার বলতে ইচ্ছে করে। তো বাংলাদেশ কবিতাটার মধ্যে এই যে উনি সেতু বন্ধন করে দিয়েছেন আমাদের বাংলাদেশ এবং চুরুলিয়া, এই দুটো জায়গায় আমরা নয়, উনি বন্ধন করে দিয়েছেন আমাদের। তো সেই জন্য বাংলাদেশ কবিতাটি একটু বলে তারপরে আমি একটুখানি গানে যাবো। অবশ্যই। বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে সপ্ত নদী, চরণে জলধীর বাজে নুপুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। খুব ভালো লাগলো পরিবেশনা, দিদি একদম আমাদের মন ছুঁয়ে দিলেন। একটি গানের কলি মনে হয় শুনতে শুনতে আমরা পরের পরিবেশনে চলে যেতে পারি। দিদির কাছে একটুখানি গানও শুনে নিই। প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা, নিরজনে নিরজনে খেলিছ। বিশ্বলয়ে বিরাট শিশু
জনে খেলিছ শুনলে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে নিরজনে খেলিছ তারকা প্রতি শশী মেলনা হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে আমি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে আমি ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে নিরজনে খেলিছ দেবী ষোলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ অদ্ভুত, মন ছুঁয়ে গেল। আসলে এই সময়ের জন্য এই গানটি এত প্রাসঙ্গিক যে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। আমরা একটু চলে যাচ্ছি দেওয়ান সাইদুর হাসান, যিনি একজন আবৃত্তি শিল্পী, কবি এবং সিনিয়র সংবাদ উপস্থাপক বাংলাদেশ বেতার ও টেলিভিশন, এবং আমার তিনি শিক্ষক, আমি স্যার বলি, কিন্তু আমাদের সম্পর্কটা যতটা স্টুডেন্ট এবং টিচার তার চেয়ে উনি আমাকে অনেক গাইড করেন, অনেক স্নেহ করেন, এবং আবৃত্তি শিল্পী হওয়ার সুবাদে স্যার আমাকে একদম বন্ধুর মতনই আচরণ করেন। এরকম একটি মানুষকেও আমাদের সাথে আজকে জালালাবাদ টিভিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, উনি আসতে পেরেছেন, এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার কাছে কি শুনবো স্যার আজকে? স্যারের পিছনে কিন্তু কাজী নজরুল ইসলামের একটি ছবি, যেটি আসলে আজকে সোনালীদির সাথে প্রাসঙ্গিকই হয়ে গেল। আবার আমাদের পোশাকটাও কেমন করে যেন মিলে গেল, সোনালীদি, আমি এবং আসলে আসলে কি শিমুল, আমাদের মনের মিল অনেকটা একই, তো আজকেও আমরা কবির মতো করে আজকে আমরা এক সূত্রে গেঁথে আছি, ওই জন্য সবটাই কাঁথা হয়ে গেছে। সেটাই, খুব ভালো বললেন দিদি। আচ্ছা সাইদুর স্যার, আপনার কাছে কি শুনবো আমরা এখন? আমি কবিতা এবং আপনার জীবনের কিছু গল্প আমরা ছোট ছোট করে শুনতে চাই, একটু আগাবো আস্তে আস্তে করে ভাবি। স্যার মিউট আছে আপনার, সাউন্ডটা একটু মিউট আছে। নিঃসন্দেহে আজকে একটি খুব আনন্দের দিন। আমরা পেয়েছি আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজীদিকে। এটা একটি বড় পাওয়া আমাদের জন্য। আমরা এই আমাদের জাতীয় কবির জন্মজয়ন্তী পালন করলাম, উদযাপন এখনো আমরা করছি। প্রতিনিয়তই আমাদের অন্তর জুড়ে রয়েছেন কাজী নজরুল, এবং যেভাবে উপস্থাপন করলো আমাকে, খুব আজকের উপস্থাপক আমার খুব প্রিয় একজন কবি এবং আবৃত্তি শিল্পী। সে শুধু আমার স্টুডেন্ট বলেই নয়, খুব গুণী একজন মানুষ। তার সঞ্চালনায় আজকে এই যে উপস্থিত হতে পেরেছি, এটাও আমার কাছে আনন্দের। এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই জালালাবাদ টিভিকে। আর
কি বলে আরেকজন রয়েছেন কবি এবং আবৃত্তি শিল্পী, এবং অনেক আরেকজন আমার গুণী শিল্পী লুরা ইসাক মুন্নি। হ্যাঁ, তো যাই হোক, যখন সোনালীদির বাংলাদেশ কবিতাটি শুনছিলাম তখন কাজী নজরুল ইসলামের যে যে গীতি কবিতা রয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং এই যে ঋতু বৈচিত্র্যের এই দেশ, তার বর্ণনা এই গীতি কবিতা রয়েছে। আমি আমার পরিবেশনার শুরুতে সেটি আগে উচ্চারণ করতে চাই। একই অপরূপ রূপে মা তোমায় হেরুনু পড়লে জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাথাও তরুতল। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কুবু খেলো লয়ে অশনি। কেতুকি কদম যুথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা। তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলির ছোপানো শাড়ি পরে ফেরো আগমনে গীত গাহিয়া। অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী, শীতের শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা। ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো কীর্তন শোনো রাতে মা। ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী। একই অপরূপ রূপে মা তোমায় হেরুনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী। একই অপরূপ রূপে মা তোমায় হেরুনু পল্লী জননী। অসাধারণ পরিবেশনা, আর আপনার কণ্ঠে তো এটি আরো একদম মিলেমিশে একাকার হয়ে গেল দেশের সৌন্দর্য। খুব ভালো লাগলো স্যার। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনার এই যে শিল্পী জীবনে প্রবেশ, এটি আপনার কোথা থেকে শুরু হলো, কত বছর বয়সে, কিভাবে আসা, কার অনুপ্রেরণায়? অনুপ্রেরণাটা নানান জনের কাছ থেকেই। মূলত আমি ধরা যাক একেবারেই যদি শুরু করি পরিবার থেকে, আমার বাবা ছিলেন সাহিত্যের অধ্যাপক, ফলে তার যে দরাজ কণ্ঠ, তার মনে হয় আমি কণাটুকুও পাইনি। হ্যাঁ, আমি যদি সেরকম কণ্ঠ পেতাম তাহলে খুব মনে হয় যে বোঝাতে পারতাম যে তার কণ্ঠ কেমন ছিল। তিনি যখন সাহিত্য নিয়ে আলোচনা করতেন, সেটা বাংলা সাহিত্য হোক, ফার্সি কিংবা উর্দু হোক, হ্যাঁ, কিংবা এই বিদেশি ভাষার সাহিত্য নিয়ে উনি আলোচনা করতেন তার ছাত্রদের সঙ্গে। আমি তখন খুব ছোট, কিন্তু ওইখানে ওই কোলে বসে হয়তো শুনছি। এবং তিনি বাংলাদেশ বেতারের উত্তরণে যখন বিদেশি সাহিত্য নিয়ে আলোচনা হতো সেইটাতে অংশ নিতেন। তো কখনো ওইভাবে ভাবিনি যে আসলে গণমাধ্যমে কখনো কাজ করব, বাংলাদেশ বেতার বা বাংলাদেশ টেলিভিশন। তখন তো এই দুটি একমাত্র মাধ্যম ছিল বাংলাদেশে। এখন তো বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল এবং বেতার এসেছে এবং অনেকেই আগ্রহী হচ্ছে। আমাদের সময় সেই সুযোগ পাওয়াটা খুব প্রতিযোগিতার একটা ব্যাপার ছিল। তো মূলত আবৃত্তি দিয়েই শুরু, এবং আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় হয়েছি, সেখানে পেয়েছি শহীদ পরিবার, শহীদ বুদ্ধিজীবী পরিবার, যেমন শহীদ আনোয়ার পাশা, শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদ মনির চৌধুরী, তাদের সন্তানেরা আমাদের বন্ধু ছিলেন। তাদের ডক্টর মনিরুজ্জামান, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর সঞ্জিদা খাতুন, ঠিক ছায়ানটের যে রিহার্সেল গুলো হতো ঠিক আমাদের বিল্ডিং এর সামনে। আমরা 30 নম্বর বিল্ডিং এ থাকতাম, ওনারা 29 নম্বরে। এই যে চর্চা হতো চারপাশে, এই যে সবাই গুণী মানুষেরা ছিলেন, সেই আবৃত্তি শিল্পী ছিলেন, নাট্যশিল্পী ছিলেন, কবি ছিলেন, শিক্ষাবিদরা, তাদের সন্তানের, সব মিলিয়ে এই পরিবেশটাই আমাদেরকে তৈরি করেছে। এবং প্রতিনিয়ত আমরা অনুষ্ঠান করেছি এবং ধীরে ধীরে আবৃত্তির প্রতি যেমন আগ্রহ বেড়েছে, পরবর্তীতে সংবাদ উপস্থাপনার দিকে ঝুঁকেছি এবং দীর্ঘদিন
করলাম, এখনো যুক্ত আছি। খুব ভালো লাগছে আপনার আরো কিছু জীবনের এইসব আলোচনা গল্প। করব। হ্যাঁ, হ্যাঁ, আমরা আস্তে আস্তে আমরা আরো পরিবেশন জানবো আপনার সম্পর্কে, আপনার নিশ্চয়ই। কথা আরো শুনবো। এখন চলে যাচ্ছি লুলুয়া ইসহাক মুনের কাছে। মুনকে আমরা জানতে চাইবো মুনের একটুখানি শুরুর গল্পটা খুব ছোট করে, কারণ আমরা আজকে কবিতায় আর কথায় বেশিক্ষণ না থেকে কবিতা এবং গানে চলে যাব একটু একটু করে। মুনকে এখন আমি জানতে চাচ্ছি তার শুরুর গল্পটা, শুনে তারপরে কবিতা শুনবো। মুন, আপনার শুরুটা কিভাবে, কত বছর বয়সে আপনি শুরু করেছিলেন এই আমার শিল্পী শুরুটা জীবন? স্কুল জীবনেই শুরু হয়েছে। আমি যখন স্কুলে পড়ি তখন বোনদের সাথে গান গান গাইতে যেতাম একাডেমিতে এবং নাচ করতাম। তারপর আমি যখন স্কুলে পড়ি, শেরে বাংলা গার্লস স্কুলের জানালা দিয়ে বাংলাদেশ বেতার দেখতে দেখতে একসময় আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ বেতারে যাওয়ার একটা মনের ভেতর একটা বাসনা জাগে। তারপর অনেকটা সময় কাজ করেছি। তারপর আবার পড়াশোনা শেষ করে যখন চাকরি বাকরি করছি, আবার মনে হলো যে এদিকে একটু কাজ করি। তারপর আবার শুরু করলাম। আচ্ছা, অনেক কিছু নিয়ে আছেন আপনি, উপস্থাপনা, সংবাদ পাঠ, তারপরে আবৃত্তি তো আপনার একদম ভালোবাসার জায়গা। তো আজকে আমাদের কি শোনাবেন আপনি? প্রথমে কি পরিবেশনা থাকবে? আমি অনুষ্ঠানের শুরুতেই সবাইকে আমার সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের কাজী নজরুল ইসলামের দৌহিত্র যিনি আছেন, দিদিকেও আমার প্রণাম জানাচ্ছি। তো শুরু করছি আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে। অভিযান। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারিদিকে আজ ভীরুর মেলা, খেলবি কে আয় নতুন খেলা। জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কি উজান। পাতাল ফেরে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। সমর সাজের নাইরে সময়, বেরিয়ে তোরা আয়। আজ বিপদের পরশ নেব, নাঙ্গা দুর্গায়। আসবে রণ সজ্জা কবে, সেই আশাই রইলি সবে। রাত পোহাবে, প্রভাত হবে, গাইবে পাখি গান। আয় বেরিয়ে সেই প্রভাতে, ধরবি যারা দান। আধার ঘরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত, করছে কলরব। অভিযানের বীর সেনা দল, জ্বালাও মশাল, চল আগে চল। কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে গাবি, জয় নব উত্থান। বাহ, খুব চমৎকার লাগলো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মুন আমাদের সাথেই থাকবেন, আমরা একটু কিছু কমেন্টস পড়ে নেই। অনেক বন্ধুরা চলে এসেছে, তাদের নামগুলো অ্যাটলিস্ট আমরা যদি একটু প্রাপ্তি স্বীকার না করি তারাও হয়তো মন খারাপ করবে। আমি নামগুলো পড়ে সোনালীদির কাছে চলে যাব। আমাদের সাথে যোগ আছেন মাহমুদা আহমেদ, আছেন তাপু আহমেদ, আরো অনেকে, মন্তোষ কুমার পাল আছে, বাবু আছে, মৌসুমী আছে, নাইমা আছে, মিসবা রাবিন আছে, আকমাল হোসেন আছেন, দীপক চন্দ্র ঘোষ, শেফালি রহমান, অ্যাডভোকেট মোক্তার হোসেন সুজন আছেন, মিজান আছে, আমাদের বন্ধু মতি দেখছে সৌদি আরব থেকে, ইউসুফ দেখছে, আরো আছেন বরিশালের বন্ধু আরজু, তাপু আহমেদ, আর এছাড়া সুভা আছে, সাতক্ষীরার ডিসি সাহেব আছেন, মোস্তফা কামাল, কবি অশোক মুখোপাধ্যায়, এরকম আমরা অসংখ্য বন্ধু, অঞ্জল চট্টোপাধ্যায় দেখছেন কলকাতা থেকে, মিসবাউর রহমান, লুৎফুর চৌধুরী, ফিরোজ মাহমুদ সোহেল জয়েন করেছেন, জিয়ান হোসেন, শহীদুল ইসলাম নাজু, সাজেদা আলী হেলেন, সুমিতা সরকার, অসংখ্য বন্ধুরা, আরো তো এখানে কিছু নামও উঠছে। তো আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান মাত্র আমরা 3 দিন শুরু করলাম, আপনাদের যে সাড়া পাচ্ছি, যে ভালোবাসা পাচ্ছি, সত্যি আমরা অভিভূত। আমরা 1 ঘন্টার প্রোগ্রাম আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আজকে 1.5 ঘন্টা 10:30 পর্যন্ত করব, এবং 2 জন অতিথির বদলে আমরা 3 জন অতিথি আপনাদের অনুপ্রেরণায়, ভালোবাসায় আমরা আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আবার চলে যাচ্ছি সোনালী কাজীদের কাছে। আচ্ছা, দিদিকে আমি একটু স্ক্রিনে এনেই কথা বলতে চাই।
সোনালি দি, আপনার কাছে আমার যে প্রশ্ন, আপনার কদিন আগে তো কাজী নজরুল ইসলামের 121তম যে জন্মজয়ন্তী গেল, বেশ আড়ম্বরপূর্ণ ভাবেই ঘরে বসেই আপনি কিন্তু কাজগুলো গুছিয়ে করেছেন। হ্যাঁ, আমি ফেসবুকে দেখেছি, এবং কিভাবে কিভাবে আমার একটি কবিতা দেখলাম আপনার ওয়ালে। হঠাৎ করে আমি একদিন ফেসবুকে ঢুকে দেখি আমার কবিতা আপনার ওয়ালে ওখানে শোভা পাচ্ছে। এটা যে কি মুগ্ধতা! এই যে ভালোবাসা কবি প্রতি আমাদের, এবং আপনি যে আমাকে খুঁজে বের করে ওটা ওখানে পোস্ট দিলেন, এটি একটা কৃতজ্ঞতা আপনার প্রতি আমার আজীবনের, যে আমার মতো একটা নগণ্য মানুষের একটা আবৃত্তি আপনার ওয়ালে শোভা পাচ্ছে, এটি সত্যি অনেক বড় ব্যাপার। আচ্ছা, দিদির প্রতি সেই ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে এবার দিদি কি কবিতা শোনাবেন নাকি গান, আপনার যেটা ভালো লাগে? আসলে কি দেখো, আমরা শিবুল তোমাকে তো মানে সশরীরে হয়তো খুব কম দেখেছি, কিন্তু আমি তো নিয়মিত দেখি তোমার মানে ফেসবুকে অনুষ্ঠান, কবিতা দেখি। আর আমার একটা যেটা অনুভূতি সব সময় কাজ করে, কাজী নজরুল ইসলাম এতই সাধারণ মানুষ এবং মাটির মানুষ, তার মাটির সাথে যোগাযোগ ছিল, এবং প্রতিটি মানুষের সাথে তার যোগাযোগ, এবং তার গান কবিতা প্রতিটি মানুষের মনের সাথে মিলে যায়। তো সেই জন্য আমরা তার আদর্শে দীক্ষিত, আমরা তার সৈনিক। সেই জন্য আমরা সেই সাধারণভাবেই বাঁচতে চাই এবং সাধারণভাবেই মানুষের সাথে থাকতে চাই। বেশি মানে বিশাল কিছু আমাকে কেউ ছুতে পারছে না, নিতে পারছে না, এরকম না। কিন্তু মানে কবির আদর্শকে সামনে রেখে আমরা খুব সাধারণভাবেই বাঁচতে চাই, এবং সবার সাথে সবার সঙ্গ নিয়ে সবার নজরুলের যে অনুভূতি সেইটুকু সবার সাথে ভাগ করে নিতে চাই। তো কাজী নজরুল ইসলাম আপনারা জানেন সবাই যে একটি পত্রিকা, যেটা ধূমকেতু পত্রিকা 1922 সালে যিনি সৃষ্টি করেছিলেন, সম্পাদক হিসাবে ছিলেন। তো সেই পত্রিকাটি সরকার থেকে বাজেয়াপ্ত হয়েছিল, এবং আনন্দময়ীর আগমনে এবং এই ধূমকেতু পত্রিকাটি জন্য তাকে কারাবরণ করতে হয়েছিল। তো 39 দিন যখন উনি ওখানে অনশন করছেন, তো সেই অনশনরত কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি উৎসর্গ করে তাকে এই তার অনশন ভঙ্গ করার জন্য তিনি অনুরোধ পাঠিয়েছিলেন। তো সেই ধূমকেতু পত্রিকাটি আমি আবার আমাদের দোলনচাপা নজরুল ফাউন্ডেশন থেকে নব ধূমকেতু হিসাবে পত্রিকাটি আবার বের করছি। তো আপনারা সবাই লেখা দেবেন, আপনাদের সাক্ষাৎকার নেব। এখানে প্রথম যেমন কল্যাণী কাজী আমাদের চাচিমা, তার সাক্ষাৎকার আমি এখানে আছে, এবং বাংলাদেশেও এই পত্রিকা গেছে, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সবার কাছেই পৌঁছে গেছে। তো সেই হ্যাঁ, তো আমাদের সেকেন্ড সংস্করণ বেরোবার জন্য একদম প্রস্তুত, তো এই লকডাউনের জন্য বের করতে পারিনি, ওটা বের করে দেব। তো সবার লেখা চাই। হ্যাঁ, আর সবার কিন্তু এই পত্রিকাটা যেন ঘরে ঘরে প্রতিটি মানুষের থাকে এই নবধূমকেতু, সবাই কিন্তু সহযোগিতা করতে হবে সবাইকে। এটা অবশ্যই অবশ্যই। আরেকটা ব্যাপার, যেটা যে কাজ করছেন আমরা সাথে আছি সব সময় আপনার সাথে। রবীন্দ্রনাথ ঠাকুর যে ওনাকে যে আশীর্বাণী পাঠিয়ে যে কবিতাটা লিখেছিলেন, সেটা একটুখানি পড়ে তারপর একটু গানে যাবো। আচ্ছা, অবশ্যই। আইরে চলে সাউন্ডগুলো মিউট করে নিই। হ্যাঁ, সবাই সাউন্ডগুলো। আইরে চলে আইরে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের ওই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্থ চেতন। কাজী নজরুল ইসলাম শ্রদ্ধার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখলেন। মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো প্রার্থনা করো, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। একটু গানে যায়। তারা রইল কপাট ভেঙে ফেলে গর্তে লোপাট, রক্ত জমাট শিকল প্রচারে পাশনি বেদে, করেও তোর নিশান বাজাতের গোলায় বেশান ধ্বংস নিশান, পুরো
প্রাচীরে প্রাচীরে ভেদি কারা রইল কপাট ভেঙে ফেলে কর দিল পাট রক্ত জমাট শিকলে পূজারে পাশানি বেদি করেও তরুণ নিশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান পুরো প্রাচীরে প্রাচীরে ভেদি কারা রইল কপাট ভেঙে ফেলে কর দিল পাট রক্ত জমাট শিকলে পূজারে পাশানি বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা করে যে হাসি ভগবান বলবে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্য কেড়ে কারা রইল কপাট ভেঙে ফেলে কর দিল পাট রক্ত জমাট শিকলে পূজার পাশানি বেদি ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় ভোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় ভোলা কারুজ গোলা জোরসে ধরে আজকা টানি কারুজ গোলা জোরসে ধরে আজকা টানি মারা হাতে ধরে কাদিনে দুন্দবিরা রাহুরিরা মৃত্যুকে জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেলে কর দিল পাট রক্ত জমাট শিকলে পূজারে পাশানি বেদি নাচে ওই কালে বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কালে বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভিনকারা রই ভিত্তি নাড়ে তেরে দেখি ভিনকারা রই ভিত্তি নাড়ে লাঠি মার ভালে টানা যত সব বন্দিশালায় আগুন জ্বালায় আগুন জ্বালা এলো বাড়ি কারা রইল কপাট ভেঙে ফেলে কর দিল পাট রক্ত জমাট শিকলে পূজারে পাশানি বেদি করেও তরুণ নিশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান পুরো প্রাচীরে প্রাচীরে ভেদি কারা রইল কপাট ভেঙে ফেলে কর দিল পাট রক্ত জমাট শিকলে পূজারে পাশানি বেদি রক্ত জমাট শিকলে পূজারে পাশানি বেদি রক্ত জমাট শিকলে পূজার পাশানি বেদি তাল উঠে গেছে দিদি আমার, আমি তো দুলছি। আপনাকে একটুখানি বলে রাখি আপনার মাধ্যমে দর্শকদের, আমার এই মাত্র 6 মাস আগে নভেম্বরে 30 তারিখে ফিলিপাইনে একটি অনুষ্ঠান ছিল রোটারির ইনস্টিটিউট, সেখানে আমি কারারই লৌহ কাপাটটা নেচেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম একটি রিদমিক নাচ করতে, যাতে ওখানে সব ফরেন যারা আছে ওরা তো ফরেনার বুঝবে না বাংলা ল্যাঙ্গুয়েজ, তো রিদমিক যে নাচ, আমি যে কারারই লৌহ কাপাট কালো শাড়ি পরে মাথায় লাল ফিতা কোমরে লাল ওড়না পরে যখন নাচলাম, আমি যখন নাচ করছি নাচের শেষের দিকে আমাদের যে ইন্টারন্যাশনাল আরআইয়ের যে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট উনি চলে আসলেন মঞ্চে, উনি এই নাচের দেখে আমাকে একদম জড়িয়ে ধরলেন একদম, হ্যাঁ, যে তুমি কি করলে এটা একেবারে, মানে যে আমি ঘুঙুর নিয়ে গিয়েছিলাম, মানে এত ওরা এনজয় করেছে, মঞ্চটা ছিল খুব বড়। হ্যাঁ, আসলে কবির প্রতিটি মানুষকে মানে উদ্বুদ্ধ করে, তার চেতনা তোলে, মানে এই গানটা না আমার মনে হয় কবিকে আমরা সম্পূর্ণ করতে পারি না। সেটা, আর এটার যে তাল এবং যে একটা ছন্দ আর ভিতরে যে একটা বিদ্রোহী ভাব, সেটি কিন্তু আমরা ভাষা না বুঝলেও আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওরা বুঝে যায়, হ্যাঁ, বাইরের লোকজন, যে ও কি তার বলতে চাচ্ছে, কারা রইলো হাতের যে মুদ্রা দেখে। দিদি আমাকে সেই স্মৃতিটুকু মনে করিয়ে দিল, ফিলিপাইনে যে অনুষ্ঠানটা আমি মাত্র করে আসলাম, বসে বসে একটু হাত পা নাড়তে পারতে। আগে জানলে হয়তো তাই করতাম এরকম। যা হোক, এবার আবার একটু চলে যাচ্ছে দেওয়ান সাইদুর হাসান স্যারের কাছে। স্যার এবার আমাদের কি শোনাবেন? আসলে সোনালী দির পরিবেশনার যে মুগ্ধতা, স্যার একটুখানি কারেকশন করি, আমি না আসলে আপনাকে স্যার ডাকতে ডাকতে আপনার নামটা আমার শুধু সাইদুর হয়ে যাচ্ছে, আমি দুঃখিত। হ্যাঁ, দেওয়ান সাইদুল হাসান, আমি আবার ঠিক করে নিলাম। নাম ধরে বললেই হবে, কারণ এটা এখন ফর্মাল উপস্থাপনা, সুতরাং শুধু নাম বললে কোনো সমস্যা নেই। যেটি বলছিলাম যে দিদির পরিবেশনের মধ্য দিয়ে আমাদের যে মুগ্ধতা এবং এমন একটা আবহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আমরা নজরুলের রচনার মধ্যেই থাকবো, কিন্তু
ওই যে যে প্রসঙ্গটি আনলেন দিদি, যে রবীন্দ্রনাথের প্রসঙ্গটি, ফলে আমার মনে হয় যে একটুখানি আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করতে চাই। তার রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে আমি এবার একটু আবৃত্তি করছি। তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে, পূর্ব তব নবমিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর, তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই। আবার তুমি জানিনে কোন বেশে, পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে। আমার হে হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। আমাদেরও যেন মনে হচ্ছিল ওই কবিতাটি শুনতে শুনতে শেষ যেন না হয় আপনার এই কবিতা। হ্যাঁ, এমনই একটি আবহ তৈরি করলেন। স্যারের এই গুণটা, কবিতা আবৃত্তির গুণটা আমি একটু হলেও পরে জেনেছি, কারণ আমি ছিলাম ওনার সংবাদ পাঠের স্টুডেন্ট। কিন্তু এত দারুণ আবৃত্তি করেন, আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। স্যারের যতগুলো প্রোগ্রাম লাইভ হচ্ছে আমি সবখানে একটুখানি করে ঢু মারি, এবং খুব অসাধারণ ভালো, পরিবেশ, আর ভীষণ মন ছুঁয়ে গেল আর একদম। ভয়েসটাও কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে অনেক দিদিও ধন্যবাদ দিদি। দিদিও বলে হ্যাঁ, দিলেন, এবং অবশ্যই দিদির কোনো অনুষ্ঠানে স্যার অবশ্যই আমন্ত্রিত তো হবেনই, এবং একদম আমি জানি একদম স্যার রেকর্ড করেও পাঠাবেন। একদম আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি। আমি মুন কুইন বলেই ডাকবো, তোমার ফর্মাল নাম যাই হোক, সেটি আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় করে, যেহেতু ওই নামেই ডাকি। আম, তো এবার কি শোনাবেন আপনি? আমি কখনো তুমি কখনো আপনি বলছি, কারণ ও আমার এত কাছের। ওর সাথে আমার বলতে গেলে প্রতিদিনই কথাবার্তা হয়, ফোনে, কখনো চ্যাটে, কখনো ভিডিও কলে। তো এত প্রিয় একজন মানুষ আমার সাথে আছে, এটা আমার ভালো লাগা। তো মুন আমাদের এখন কি শোনাবে? বলছি একটু, আমি মনে হচ্ছিল যে অনুষ্ঠানের জন্য আমি তোমাকে আপনি করে বলি। এমনিতে আমরা আচ্ছা আচ্ছা, তুই তুমি সবটাই বলি, হ্যাঁ আমার সেটাই। কিন্তু হ্যাঁ সেটা কিন্তু আবার বলতে পারছি না, আপনি করে সম্বোধনটা আসছেও না। হ্যাঁ, আচ্ছা, যখন সেটাই। যেটা আসে বলে ফেলছি। আমি রবীন্দ্রনাথের একটি কবিতা তাহলে চেষ্টা করছি। অবশ্যই, please। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। বিশ্বকর্মার বিশ্বশিল্প, তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে।
মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে ছিনিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। তুমি সুন্দর, আমি ভালোবাসি। সেটি দিয়েই, সেই রেশ নিয়েই আমরা খুব ভালো লাগলো। মুন কুইন অসাধারণ পরিবেশনা, এবং আমরা কিন্তু নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বেশ সুন্দর করে আমরা সিরিয়ালি পাচ্ছি। এটি কিন্তু একটা অনেক ভালো লাগা। দিদি শুরু করেছিলেন কাজী নজরুল ইসলামকে দিয়ে, আবার দেওয়ান সাইদুল হাসান স্যারও তাই শুরু করলেন, কাজী নজরুল ইসলাম, আবার লুলুয়া ইসহাকও তাই, আবার এখানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে আসলে এই দুজন গুণী কবিকে ছাড়া আমাদের সাহিত্য ভান্ডার তো কখনোই পূর্ণ হতো না। সেটি আসলে আমরা যত অনুষ্ঠান করি না কেন, এই প্রমাণটি আমাদের বারবারই যেন আমাদের দিতে হয় যে এই দুজন কবির কাছে আমরা কতভাবে যে ঋণী, গানে, কবিতায়, নাটকে, এবং সবকিছুর ছোঁয়া আছে তাদের। তো ভীষণ ভালো লাগলো তিনজনের পরিবেশনা, আমি মুগ্ধ হয়ে তো শুনছি। একটুখানি কয়েকটা কমেন্টস পড়ে নেই, না হলে বন্ধুরা যাদের জন্য আমাদের আয়োজন, যারা আমাদের সাথে আছে তাদের নামগুলো আমাদের বারবারই একটু মনে করিয়ে দিলে তাদেরও ভালো লাগবে। আছে মন্তোষ কুমার পাল, উনি আমাদের প্রতিটি অনুষ্ঠানই দেখেন, শুভেচ্ছা জানিয়েছেন। আছে দীপক চন্দ্র, আছে দীপু, আছে জিয়াউল, আছে মাহবুব বাবু, আছে আফরোজা, আছে সুভা, আছে নিশি কাউসার, আছে নাইমা, আছে ওসমান গনি, দীপক চন্দ্র বলেছি। এরকম অসংখ্য আমার যে মোবাইল হাতে, তাতে আমি নাম পড়তে পড়তে বহুদিন বাদে আপনাকে শুনছি। নিশি লিখছে, ওসমান গনি লিখছে, দাবি একটাই, শিমুলের আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, আমি চেষ্টা করব শেষের দিকে। ইউসুফ আছে দাম্মাম থেকে, মতি আছে, জিয়াউল আছে, এরকম অসংখ্য বন্ধু যাদের নাম একটু মিস হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আমরা সবার কমেন্টসের আবার রিপ্লাই দেব। আমরা বরং একটু পরিবেশনায় চলে যাই। নিশি কাউসার আবার লিখছে ভালো লাগা। আচ্ছা, অসম ভালো লাগা। আচ্ছা, চমৎকার হয়েছে লিখছে ওসমান গনি। আমরা দিদির কাছে আবার একটু চলে যাই। সোনালী দি, আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই। হ্যাঁ, আমার হাতে আপনি কি এটি দেখতে পাচ্ছেন? আমার একটি শ্রুতি নাটকের বই, শেষ সন্ধ্যায়, হ্যাঁ, যেটি নজরুল ফাউন্ডেশন থেকে বেরি হয়েছিল। এখানে সোনালীদির নামটি আছে উপরে। দিদি দেখতে পাচ্ছি কিনা, আমি পৌঁছে দিতে পারিনি আপনার হাতে। সোনালী কাজী, নজরুল ফাউন্ডেশন, কলকাতা, আসানসোল, চুরুলিয়া। হ্যাঁ, আমার 15টি শ্রুতি নাটক নিয়ে বইটি আপনার হাতে আমি লকডাউনের কারণে পৌঁছে দিতে পারিনি, কিন্তু এবার বই মেলায় এসেছে। এটি আপনাকে আমি একটু সমস্ত দর্শকদের অভিনন্দন। সেটাই আমার প্রথম শ্রুতি নাটক, যেটি আমি জগন্নাথ বসুকে উৎসর্গ করেছি এবং ভূমিকাটা উনি লিখে দিয়েছেন। তো সেটি আবার দিদির প্রকাশনা থেকে, মানে এটি একটা আসলে খুব ভালো লাগার বিষয়। আপনাদের মতো গুণী মানুষের ছোঁয়ায়, ভালোবাসায় আমি থাকতে পারছি, এটি আমার অনেক বড় পাওয়া। আচ্ছা, দিদির কাছে আবার চলে যাই। সোনালী দিয়ে, এবার আমরা কি শুনবো আপনার কাছে? আমরা কাজী নজরুল ইসলামকে তো শুধু বিদ্রোহী কবি হিসাবেই জানি, কিন্তু তিনি যে একাধারে কত প্রেমিক কবি ছিলেন, হ্যাঁ, তারও তো অনেক নিদর্শন আছে। তার যে অনেক গান, কাব্যসঙ্গীত, যেটা আধুনিক গান হিসাবেও প্রচলিত,
তো কাল এই কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দেখছিলাম, মানে নামটা ঠিক আমার মনে নেই, আমি গাড়িতে যাচ্ছিলাম তখন একটুখানি দেখলাম, আমি পরে ভেবেছিলাম ওনাকে লিখবো একটু, কিন্তু লিখতে পারিনি। তারপরে এই যে কাজী নজরুল ইসলামের গান, কবিতা, অনেক সবসময় শুধু সমালোচনা, এটা ভুল ওটা ভুল এই সেই করেই আজকে 100 বছর পেরিয়ে গেল। আমার একটি কথা সমস্ত মানুষের কাছে, যে অন্ততপক্ষে ভুল ঠিক কোনো তো আছে, সেটা তো মানুষ শিখবে, নিশ্চয়ই শিখবে, কিন্তু তার বাণীগুলো তো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটা আপনারা কি আমার সাথে একমত? যে তাদের তো শিক্ষাটা হয়তো এখন আজকে ভুল করেছে, কালকে হয়তো আবার ঠিক করবে, কিন্তু কাজী নজরুল ইসলামের বাণীগুলো তো পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। এটা না হলে তো সব বন্দি করে রেখে দিতে হবে। তো সেই একাধারে উনি প্রেমিক কবি ছিলেন, কাব্য সঙ্গীত অনেক রচনা করেছেন, আবার একদিকে শ্যামা সঙ্গীত রচনা করেছেন, একদিকে ইসলামী সঙ্গীত রচনা করেছেন, মানে কোন দিকে তিনি নেই। তার আমরা তো প্রতিনিয়তই তাকে আবিষ্কার করছি এবং আমাদের নতুন করে প্রতিদিনই, হ্যাঁ, মানে মনে হয় যেন এক সমুদ্র থেকে একটা কণাও হয়তো আমরা কিছুই করতে পারিনি। আমি তো মানে খুঁজে দেখি যে বাবা কিছুই তো করলাম না, সে তো মানে একটা কণাই আমরা ঘোরাফেরা করছি। তার যে মহাসমুদ্র, তার এত কিছু প্রতিবন্ধকতার মধ্যেও এত সৃষ্টি সারা বিশ্বে তিনি রেখে গেছেন। আজকে আমরা, আল্লাহ আমাদের দিয়েছেন সকালবেলা উঠে সত্যি একটু ভালো আছে, সেই চিন্তা তো নেই, কিন্তু তার কত চিন্তা ছিল, কিন্তু তার মধ্যেও এত সৃষ্টি তিনি আমাদের দিয়ে গেছেন। ঈশ্বরের কাছে বারে বারে আমি কৃতজ্ঞ তার পরিবারে জন্মগ্রহণ করে। তো গত বছর আমি কৃষ্ণনগরে গেছিলাম, ওখানে বুলবুলের জন্ম হয়েছিল। তো সেই জায়গাটি আমাকে যখন দেখালেন ওনারা, যারা গ্রেস কটেজ ওখানে যে হেরিটেজ করে রেখেছেন যে জায়গাটা, উনি ছিলেন ওখানে 3 মাস হুগলি জেল থেকে আসার পরে, তো ওখানে যখন বলেছিলেন যে এই ঘরটায় বুলবুলের জন্ম হয়েছিল, আমি, আমার বাবা, আমার ছেলে, আমরা একসাথেই গেছিলাম ওখানে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো আমি কোনো গান তখন গাইতে পারছিলাম না, ভীষণ আমার একটা কষ্ট হচ্ছিল। তো তখন ওনার এমন দারিদ্রতা, তখন উনি শুধু পান খেয়ে কাটিয়েছেন ওখানে। তো তখন তিনি ওই তার জীবনের ইতিহাস তার গানে, কবিতায়, সব জায়গায় তিনি রেখে দিয়েছেন। আমার কৈফিয়ত কবিতাটাই ওই একটি লাইন আছে না, দিন যাবে পান খেয়ে, তো উনি রেখে গেছেন। মানে উনি কখনো নিজেকে লুকিয়ে রাখেননি, তার সমস্তটা ব্যক্ত করে দিয়েছেন। তো সেই যখন ওখানে শুনলাম বুলবুল এখানে মারা গেছিলেন বসন্ত রোগে, আমরা জানতাম, কিন্তু এই যে জায়গাটা, ওটা দেখার পরে ভীষণ কষ্ট হচ্ছিল। তখন তাকে সমাধিস্থ করতে হবে, তো তখন ওনার এমনই একটা কষ্টের জায়গা যে 100 টাকা পকেটে আছে, কিন্তু 156 টাকা দরকার। উনি তখন বেরিয়ে পড়েছেন, তখন একটা রেকর্ড কোম্পানিতে গেছেন, ওখানে গিয়ে তখন উনি এইটা বলেছেন, তখন ওনাকে বলেছেন একটা কিছু লিখে দিয়ে যেতে হবে, তবেই কিন্তু এই টাকাটা আপনাকে দেওয়া হবে। তখন উনি সঙ্গে সঙ্গে ওখানে ওই ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুল উনি লিখে দিয়েছেন। তো আমরা কাজী নজরুল ইসলামকে এভাবেই পাই, তার সৃষ্টির কাছে তাকে কোনো দিক থেকে কোনো কেউ হারাতে পারেনি। তিনি কিন্তু শত কষ্টের মধ্যেও শত আনন্দ তো তার সৃষ্টি করে গেছেন। তো ওই গানটা না আমি মানে বলার পরে গাইতে পারি না, তো অন্য গান একটুখানি শোনাচ্ছি, তারপরে একটু উনি যে প্রেমিক কবি ছিলেন তার একটু শোনাবো। ফিরে আয়, ফিরে আয়, তুই না গেলি সকালে আলে ছড়িয়া যায়, শূন্য বুকে পাখি মরায়,
ফিরে আয়, ফিরে আয়। তুই নাই বলে ঘরে পাণ্ডুর হলো আকাশের চাঁদ, কেঁদে নদী জল পুরনো বিষয়, ডাকে আয় ফিরে শূন্য ফিরে আয়, ফিরে তারপরে আমার বাবা জ্যাঠাদের কাছে আমি শুনেছিলাম যে উনি একটা বাক্স সবসময়, এটা কল্যাণী কাজী আমার যে চাচিমা ওনার কাছেও শুনেছি, একটা বাক্স উনি আগলে রাখতেন। তো সবাই ভাবতো ওনার তো হিরে জহরত সেরকম তো কিছু ছিল না, তো কি এটা, এই বাক্সতে কি আছে উনি এত আগলে রাখেন? তারপরে দেখা গেছে বুলবুলের সেই ভাঙা খেলনা। তো এই যে উনি যে এইগুলোকে নিজের সম্পদ হিসাবে রেখেছিলেন, তো উনি যে এই যে দুই সম্প্রদায় হিন্দু মুসলিমকে এক করতে চেয়েছিলেন, তার যে সেকেন্ড ছেলে তার নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। মানে সেই যুগে দাঁড়িয়ে এটা করা চারটিখানি কথা নয়। তারপরে ওনার হ্যাঁ কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ, এনারাও মানে বিখ্যাত মানুষ, একজন একাধারে আবৃত্তিকার, একজন গিটারিস্ট। তো সত্যি এক বাবার যে দুই ছেলে এত প্রতিভাবান, এটাও একটা বিস্ময়ের ব্যাপার। তো আমরা সত্যি করে কৃতজ্ঞ এরকম একটা পরিবারে জন্মেছি, ঈশ্বরের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। তো একটি ওনার যে প্রেমিক কবি, তো সেই প্রেমিক কবির কয়েকটি লাইন বলে একটু গানে যাই। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সেজে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা উবের অরুণ রবি। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। খুব ভালো লাগছে পরিবেশনা। এবং দিদি যেটা বলছিলেন, আচ্ছা আপনার গানটা শুনে নেই তারপরে কথা বলবো। না, আপনি যেটা বলছিলেন যে তার যে দুই ছেলে গুণী, শুধু আমরা তো সেই গুণের ছোঁয়া সোনালী কাজীর মধ্যেও দেখতে পেয়েছি, তার অনেক প্রতিভা, গান কবিতা সমানভাবে তিনি সংগঠক, এবং আরো অনেক গুণ, এবং এত মিষ্টি ভাষী, এত যার মধুর ব্যবহার। আমি তো মনে হয় সব সেই ধারাবাহিকতায় আপনি বহন করে চলেছেন আপনার নিজের মধ্যে। এটিও তো একটা অনেক বড় পাওয়া, তাই না স্যার? আপনি কি বলেন? একদম একদম। আমার তো মনে হয় যে খুব সহজ করে দিচ্ছে আমার গুণী শিমুল পারভিন, এত সুন্দর করে বলছে দিদির কথা যে আমার আর আলাদা ভাবে বলবার দরকার হচ্ছে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ শিমুল এত সুন্দর করে বলার জন্য। যে ধন্যবাদ। হ্যাঁ, সেই একটা কি আমরা ছোটবেলায় চুরুলিয়ায় জন্মেছি, ওই প্রত্যন্ত গ্রামে যারা আসেননি, যে শিল্পীরা আছেন আমার সাথে, একদম নিশ্চয়ই চুরুলিয়া কিন্তু আসতে হবে। তো সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, যারা আসছেন না, যারা আসেননি, তারা সবাই চুরুলিয়ার মাটিতে অন্তপক্ষে একবার আসবেন। তো আপনার সামনেই প্রমিস করলাম যাবো আমরা একসাথে, না? একদম একদম। তো আমরা সত্যি করে শিমুল এই পরিবারে জন্মেছি, এবং এইরকম একটা প্রত্যন্ত গ্রাম যেখানে কবি জন্মেছেন। তো আমরা জন্মে ছোটবেলা থেকে এত গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছি। এই যে 1958 সালে 12 এপ্রিল নজরুল একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা জ্যাঠারা, তো তখন তো আমার জন্ম হয়নি। তো সেই তখন থেকে মানুষজনেরা আসেন এখানে, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, সারা পশ্চিমবঙ্গের মানুষ, কত গুণী মানুষ। তো আমাদের বাড়িতে এসে উঠতেন, হ্যাঁ, তাদের আমরা মানে লাইন চলে গেছে, এখন তো তাও অনেক মানে অনেক ভালো, তখন মানে যুগ হয়েছে, তখন তো এত কিছু ছিল না, আমরা সেই হাত পাখা দিয়েই যাচ্ছি। হ্যাঁ, ওনাদের আরে তোমরা হাত পাখা রাখো, আমাদের এত গরম লাগছে না। আমার বাবা বলতো না না,
তোমরা কলকাতায় থাকো, অনেক তোমাদের কষ্ট হচ্ছে। ওরা আমরা তখন বাচ্চা বাচ্চা আমাদের সব ভাই বোনেরা আমরা সবাই হাত পাকা দিচ্ছি ওনাদের। তো আমরা এইরকম মানে মানুষ হয়েছি, এত বড় বড় গুণী গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছি। হ্যাঁ, তাদের সাথে অনেক গল্প করতাম, তাদের খাওয়াতাম, আমার মা রান্না করতো, আমি তাদের খাওয়াতাম, আমার ভাই বোনেরা সবাই হেল্প করতো। মানে এইভাবে আমরা ছোটবেলাটা বড় হয়েছি মানুষ নিয়ে। তারপরে যেটি বলি, আমাদের যে চুরুলিয়ায় বাড়ি, সেই বাড়িটা আমার আমার আব্বা কাজী রেজাউল করিম আমার বাবা, এবং আমার চাচা কাজী আলী রেজা, মানে 56 বছর হয়ে গেল আমরা এখনো যৌথ পরিবারেই আছি। তো সেই আমরা বাড়িতে বড় হয়েছি, তো সেই জন্য মানে আমাদের এই যে সবটুকু ভাগ করে নেওয়া, এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। বাহ, খুব চমৎকার। ঠিক আছে, আমরা দিদির গানটা শুনে নেই, তারপরে আবার স্যারের কাছে চলে যাব আমরা। দিদির কণ্ঠে যে বর্ণনা শুনলাম পারিবারিক আবহ, সেই সময়ের চিত্রকল্পই যেন আমাদের চোখে ভেসে উঠলো, আমরা ঠিক সেই সময় চলে গেলাম। একেবারে। আচ্ছা, এখন আমরা একটু দিদির গান চলে যাই। এখন গান আমার আপনার যে আপন যে জন বুঝি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার দিয়াশি না শোনায়, আমার আপনার যে আপন যে জন বুঝি তারে আমি আমার মনে তৃষিত আকাশে কালে সে যত পাগল পিয়াসে উঠুসে যখন শুভা চোরাশে নিশীথে স্বপ্নে জোছনায়, আমার আপনার যে আপন যে জন বুঝি তারে আমি আমার মনের পিয়ালো তোমারে ঘিরে তারে স্নেহ বিভূষণ, অশুনিয়া লোকে ঘিরে তারে বিজলি উজালো অবিরাম, বিজলি উজালো অবিরাম, আমার চিত কারণে বসিয়া মরানো পিয়ারে কারো জীবন সীমানা সহসা দেখিল জানিয়া, আপনারে বলে দোলে আমার আপনার যে আপন যে জন বুঝি তারে আমি আমি শুনে যেন তার চরণের ধ্বনি, শুনে যেন তার চরণের ধ্বনি, আমার পিয়াসি না শোনায়, আমার আপনার যে আপন যে জন বুঝি তারে আমি
চমৎকার পরিবেশনা, মন ছুঁয়ে গেল একদম। দিদি আজকে যেন আমাদের একটা অন্য জগতে নিয়ে যাচ্ছে বারবার করে, আমরা খুব নস্টালজিক হয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে এখন চুরুলিয়ায় বসিয়ে দিয়েছি। সেটাই, একদম ঠিক বলেছেন। আচ্ছা, দিদির এই গানের রেশ ধরে ধরেই আমরা চলে যাব আমাদের দেওয়ান স্যারের কাছে। স্যারকে একটু স্ক্রিনে আমরা বড় করে নিয়ে আসি, একটু দেখি স্যারের পাঞ্জাবির সাথে দিদির শাড়ি আর আমার শাড়ি যেন আজকে মিলেমিশে আজকে একটা দারুণ একটা হলুদ বর্ণ ধারণ করেছে আমাদের। তো আমি চাই স্যারের সেই কবিতার মধ্যেও আমরা এরকম একটা উজ্জ্বল কিছু শুনবো আমরা অবশ্যই। স্যারের কি শোনাবেন স্যার আমাদের এখন? না, দিদি যেভাবে বললেন যে আমরা এখন চুরুলিয়ায় বসে আছি, হ্যাঁ, সুতরাং আমরা মনে হয় না যে কাজী নজরুল থেকে বেরোতে পারবো, বেরোতেও চাই না, এই আবহাওয়াটা থাকুক। এই পাখি একটু আমরা পরিবেশের যাবার আগে একটি আমার নিজস্ব একটা ব্যক্তিগত একটুখানি আমি 1 মিনিট করছি, আমরা একটু অন্যদের মাইক গুলো মিউট করলে শুনতে সুবিধা হবে। মুন কুইনকে অনুরোধ করছি এবং দিদিকে একটু আমরা অডিওটা মিউট করলে স্যারের কবিতা আমরা খুব ভালোভাবে শুনতে। যেটি বলছিলাম যে ব্যক্তিগত তথ্য সাধারণত এটি কখনো দেইনি, আজকে প্রথম বলছি। আমরা ছিলাম 8 ভাই বোন, এর মধ্যে আমরা 2 ভাই বোনকে হারিয়েছি একদম ছোট্টবেলায়। আমার যিনি মেজো ভাই তার নাম ছিল বুলবুল, মাত্র 2.5 বছর বয়সে তাকে হারিয়েছি আমি। আর আমার ঠিক ইমিডিয়েট বড় যে বোনটি ছিলেন ওকে আমি হারিয়েছি 1.5 বছর বয়সে, তার নাম ছিল নার্গিস। এবং নার্গিস এবং বুলবুল দুজনকেই হারিয়েছে। এবং আমি যখন এই কলেজে মূলত কলেজে ওঠার পর থেকে লেখালেখিটা শুরু করি এবং আমার কাছে মনে হয়েছে যে এখনো আমি কাব্যগ্রন্থ প্রকাশ করিনি। প্রতি বছরই মনে হয় যে ঠিক আছে এই বছর হয়তো বেরোবে, কিন্তু আলস্য যাকে বলি যে এই আলস্যই আমার অহংকার, যাই হোক সে আলস্যের কারণে হয়নি। কিন্তু আমার ধারণা আমি আমার মনে মনে ভেবে রেখেছি যে আমার সেই হারিয়ে যাওয়া 2 ভাই বোন নার্গিস এবং বুলবুলের নামেই সেই কাব্যগ্রন্থটি আমি উৎসর্গ করব। যাই হোক, আমি যেমনটি দিদি বলছিলেন যে তার কাজী নজরুল ইসলামের শুধু বিদ্রোহী সত্তাই নয়, তার যে প্রেমিক মন ছিল, ঠিক সেরকম একটি কবিতা বিজয়িনী। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এই ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরায় তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেওল তাইতে টলমল। আজ বিদ্রোহীর রক্ত রথের চূড়ে, বিজয়িনী লীলাম্বরের আঁচল তোমার উড়ে। যত তৃণ আমার আজ তোমার মালার পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে। অসাধারণ পরিবেশনা, আমরা ডুবেই গিয়েছিলাম এই দারুণ পরিবেশনায়। স্যার আপনার কাছে একটু অনুমতি নিয়ে আমি কটা কমেন্ট আপনাকে স্ক্রিনে রেখেই পড়ি। হ্যাঁ, খুব ভালো লাগছে। হোসনে আরা জামি লিখছে, ও আছে উনি কানাডা থেকে। আনোয়ার শাহজাহান ভাই লিখছেন, আবার আনোয়ার আলমগীর আছেন কলকাতা থেকে। আছে আমাদের বিপ্লব গাঙ্গুলি, যিনি দিদি মনে হয় চেনে, উনি উপস্থাপক, খুব নাম করা, উনি আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন। আবুল খায়ের আছেন, জয়ন্ত মজুমদার আছেন, লক্ষ্মণ রায় আছেন, আকমাল হোসেন খোকন আছেন, ইকতেদার আলী আছেন, সরকার মামুন, তানভীর পারভেজ, এছাড়া আরো অগণিত বন্ধুরা সবাই দিদির কবিতা এবং স্যারের কবিতার মুগ্ধতা এবং
ভালো লাগা ভালোবাসা জানিয়েছেন, আমিও জানাচ্ছি। সেই সাথে আপনাদের পরপর দুটি পরিবেশনা অসাধারণ লাগলো, আমাদের দর্শকদের তো মন ছুঁয়ে গেলই। তবে এবার চলে যাব শিমুল, ওই স্যারের কবিতা পরে দুটো লাইন আমি একটু গাই, কারণ এই কবিতাটা অবশ্যই তবে অবশ্যই। মানে ঠিক আছে, পুরো জিনিসটা নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই, তারপরে আমরা মনের কাছে চলে যাব। হ্যাঁ হ্যাঁ। এই যে কাজী নজরুল ইসলাম যখন এই গানটি রচনা করেছিলেন, সব বন্ধুরা সবাই বসে আছে, তো উনি তখন বললেন যে তোমার যে প্রেমিকা কে তোমরা কি দিয়ে সাজাবে? সবাই বলছে এই আমি 1 লাখ টাকায় গাড়ি বাড়ি এইসব সব কিনে নিয়ে আসবো। উনি তখন শুধু পেন দিয়ে তার প্রেমিকাকে সাজিয়ে দিলেন এই গানটি দিয়ে। একটুখানি শোনাচ্ছি। মোর প্রিয়া হবে এসুরানি দেব খোপায় তারা, মোর প্রিয়া হবে এসুরানি দেব খোপায় তারা, করনে দোলাব তৃতীয়া তিথি ছইতে চাঁদের দেব খোপায় তারা, মোর প্রিয়া হবে এসুরানি দেব খোপায় তারা, কণ্ঠে তোমার পরাব বালিকা অংশ সারি দোলানো নালিকা বিজনে সারি পিতাই বাদিব মেঘরং এলো দেব খোপায় তারা, মোর প্রিয়া হবে এসুরানি দেব খোপায় তারা। আহা, কি মধুর, কি মধুর! এটি যদি আমরা সামনে বসে শুনতে পেতাম, আমরা না হয় চুরুলিয়ায় চলে যেতাম। এই লকডাউন বিজয় ছাড়লে কবিতাটার পরে আমি কিন্তু এই গানটা সবসময় গাই, কবিতাটা বলি তারপরে এই গানটা গাই। আচ্ছা আচ্ছা। আমার তো মনে হয় দেওয়ান সাইদুল হাসান স্যার আর সোনালী কাজী একটি অনুষ্ঠানে এই দুটি পরিবেশনা অবশ্যই সামনাসামনি আমাদের শোনাবেন। চুরুলিয়াতে হবে সেটি একদম আমাদের, একদম না? একদম আমরা একদম কিন্তু সেরকম সুদিনের অপেক্ষায় রইলাম, আমরা একসাথে যাব এরকম হলুদ পাঞ্জাবি একদম। হলুদ শাড়ি পরে দিদির সেই অনুষ্ঠানে। একটা দারুণ মজা হবে আমি জানি, আমারও মন ছুটে গেছে সেখানে যাওয়ার জন্য। আমরা মনে মনে সবাই বসন্তের ছোঁয়ায় রাখবো। হ্যাঁ অবশ্যই, আর মুনকেও সেদিন আমরা হলুদ সাজে সাজিয়ে নিয়ে যাব আমাদের সাথে। আচ্ছা, আজকে এখন মুনের কাছে আমরা কি শুনবো? চলো আমরা মুনের কাছে চলে যাই। বলো। একবার আমি হলুদ কাপড় আমিও পরতে চেয়েছি, কিন্তু দেখলাম যে আমাদের এদিকে আজকে মেঘ করেছে, সেজন্য আমি নীলটা চমৎকার। আরো অনেক দিন আমাদের সামনে রয়ে গেল হলুদের দিন। চলো আমরা এখন কবিতা শুনি। আমিও কাজী নজরুল ইসলামের একটি কবিতা পড়ছি। সখী পাতিস্নে শিলাতলে পদ্ম পাতা, সখী দিস্নে গোলাপ ছিটে খাসলো মাথা, যার অন্তরে ক্রন্দন করি হৃদি মন্থন, তারে হরিচন্দন কমলিমালা, সখী দিস নিল বড় সে জ্বালা, বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন, সে যেন হানে ফুল খুন সরি ফেটে পড়ে ফুল করি, আই বুড়ি বুকে ধরে খুন, যত বিরোহিনী নিম খুন কাটা ঘায়ে নুন, আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবিনে বোর, হলমাদার অশোক ঘাল রঙন্ত নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল,
সুখী তাহাদের মধু করে মরে বেঁধে হল। নব সহকার মঞ্জরি সহভ্রমরী, তুমি ভোমরা নিপট হিয়া মরে গুমরি। কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফোটে খই আর রাঙা গাল। যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারি না সই ফুল ঝামেলা, প্রাতে মল্লি চাপা সাঁঝি বেলা চামেলা। হেরো ফুটলো মাধবী হুড়ি ডগমগ তরুপুরি, পথে 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 ফুল ছুরি সজিনা ফুলে। এত ফুল দেখে ফুলো বালা কুল না ফুলে। সাজি বাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে, করে সজনী বিজন কত সজনী হাতে। সেথা চোখে চোখে সংকেত কানে কথা যাও ধেপ, ঢলে পড়া অঙ্কেতে মনোমথ ঘায়। আজ আমি ছাড়া আর সবে মনত মতো পায়। সখী মিষ্টি ও ঝাল মেশা এলো একই বায়। এই যে বুক যত জ্বালা করে মুখ তত চায়। এই যে সরোবরের মতো নেশা এ পোড়া মলয় নেশা, ডাকে তাহে কুলনাশা কালা মুখ পিক, যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিক। এলো আলো রাধা ফাগ ভরি চাঁদের থালায়, ঝরে জ্যোৎস্না আবির ঝরে জ্যোৎস্না আবির সারা শ্যাম সুষমায়। যত ডালাপালা নিমখুন ফুলে ফুলে কুমকুম, চুরিবালা রুমঝুম হরির খেলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেতে শঙ্কিতা বনবিথিকায়, কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলেরও কাঁটায়। সখী ভরা মোর এদুকুল কাঁটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হোল ভালো ছিল ভাই। সখী ছিঁড়িতে দুকুল যদি কুলেরও কাটায়। বাহ, চমৎকার পরিবেশনা। আচ্ছা, সবাই নজরুল ইসলামের কবিতায় যাচ্ছে। একটা সাউন্ড কি যেন আসছিল, কার ওখান থেকে আমার খুব আচ্ছা, হতে পারে আমাদের মিউটই ছিল বেশিরভাগ সময় সবারই হয়তো। আমরা যেটি বলছিলাম, আজকে কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মননে, আমাদের ভালোবাসায়, আমাদের সমস্ত অনুষ্ঠান জুড়ে যেন আলো দিয়ে রেখেছেন। আর তার পরিবারের একজনকে পেয়েছি সাথে, আমরা যারা নজরুল প্রেমী সব মানুষগুলো আজকে নজরুল দিয়েই যেন আমরা মালা গেঁথেছি। তো আমি একটু লোভ সামলাতে পারছি না, দিদির এবং স্যারের কাছে একটু অনুমতি নিয়ে আমি একটা ছড়া বলতে চাই, যদি আপনারা আমাকে অভয় দেন। আমাকে কয়েকটা রিকোয়েস্টও এসেছে ছোটবেলায় পড়া ছাড়া, আমি একটু তবলায় নিজেই তাল দিয়ে দিয়ে করবো। হ্যাঁ, আচ্ছা, একটু মিউট করলে। লিচু চোর কবিতাটি আমি একটু করছি, তো স্ক্রিনটা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। লিচু চোর কাজী নজরুল ইসলামের। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলি তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথায় না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাতে জোরে। পড়বি পরে মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার ধুমা ধুম দুটা দুচ্চার, দিলে খুব কিলো খুশি একদম চড়ছে ঠুসি। আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে টিন্নু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল, আরে দেখ শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোথা, দেখেছি অতকে ওটা কুকুরও জ্বললে ছোটা। আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকলে গলে, ঠুকি গে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মরে নামই মিছা কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা মালের ওই পিকনি গোলা, কি বলিস ফের হপ্তা তাও বা না খপ্তা, কি বলিস ফের হপ্তা তাও বা না খপ্তা। আচ্ছা, আমিও একটু সুযোগে একটা তালের কবিতা করে ফেললাম, নিজে নিজে তবলা একটু বাজিয়ে, আর একটু ঘুঙুর ছিল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য আর কি। আচ্ছা,
না এতে একটা আমাদের কাজ হলো শিমুল, আমি একটুখানি বলতে চাই যে আসলে কাজী নজরুল ইসলামের যে শিশুর মতন মন ছিল, এবং শিশুদের রচনা কিন্তু অত সহজ কাজ নয়, এবং এই এই যে এটা করার ফলে যেটা হলো আমাদের এই পরিবেশনের একটা বৈচিত্র্য এলো, এর জন্য আলাদাভাবে তো ধন্যবাদ পেতেই পারেন আপনি। অসংখ্য দারুণ। ধন্যবাদ স্যার, আপনি হ্যাঁ তো আমাকে সবসময় এভাবে অনুপ্রেরণা এবং আমাকে হ্যাঁ, উৎসাহ দিদি বোধহয় দিয়েই কিছু যাচ্ছেন। বলতে চাইছেন, হ্যাঁ, ওই মিউট করা আচ্ছা আছে, দিদি মিউট আচ্ছা, করা আছে। দিদির এটা আনমিউট করার জন্য আমি অপারেটরকে একটু অনুরোধ করছি। হ্যাঁ এইবার এবার ঠিক দিদি কি আছে। বলছিলেন? বলছিলাম যে এই যে শিমুল বললো কবিতাটা, হুম তো হুম সত্যি করে আমরা তখন আমাদেরও ছোট্টবেলায় ওই যে লিচু খাওয়ার, একটা চুরি করে বাড়িতে খাওয়ার, হ্যাঁ অনেকগুলো, তো এই যে বললাম যৌথ পরিবারে বড় হয়েছি, তো অনেক সেই খাবার দাবার রাখতো। আমরা, আমার চাচার 3 ছেলে মেয়ে, আমরা 4 ভাই বোন, 7 ভাই বোন একসাথে বড় হয়েছি। হুম হুম তো এই যে কয়েকটা হয়তো লিচু আছে যে চুরি করে খাচ্ছি আমরাও, হ্যাঁ কেউ পেলো কেউ পেলো না, এইভাবে বড় হয়েছি। তো তখন আমার বাবা আমাদের তখন ওই লিচু হাতে নিয়ে যখন ঘোরাফেরা করছি, তখন আমার বাবা আমাদের এই কবিতাটা আমাদের সব সময় মনে করিয়ে দিতেন যে এই কাজী নজরুল ইসলামের এই কবিতাটা কিন্তু মুখস্থ করতে হবে, লিচু হাতে নিলে হবে না। তো আমার ছোট্ট কথা বলি, মানে আমার একটু ছোট বয়সেই বিয়ে হয়ে গেছিল, মানে চুরুলিয়ার তখন রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ। আমাদের বোনেদের তখন মানে সবারই একটু একটু ছোটবেলায়, আমার বাবা কাকা জ্যাঠাদের মেয়েদের সবারই ছোট ছোট হতে একটু বিয়েটা হয়েছিল। তো যখন আমি ওখানে কম্পিটিশন করতাম, আমার বাবা প্রত্যেকটা কম্পিটিশনে ছোট থেকে 5 বছর বয়স থেকে গানের, মানে ওই অঞ্চলে জামুরিয়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, যেখানে কম্পিটিশন হতো আমাদের নিয়ে যেত। মানে বাবা এরকম ভাবে আমাদের বড় করেছেন। তো সেখানে মানে সব জায়গায় কেউ গান গাইতে বললে আমাকে বাবা তখন এই প্রজাপতি প্রজাপতি গানটা গাও, হ্যাঁ। তো আমি বলতাম আর গান নেই, আমি এটা করবো না। তো বাবা বলতো না ওটাই করতে হবে, মানে সেই ওটাই করতে হবে। প্রজাপতি প্রজাপতি। তো যখন আমার বিয়ে হয়ে আমি গাড়িতে যাচ্ছি আর কি, আমার বীরভূমে বিয়ে হয়েছিল, সিউড়িতে, এখন আমি আসানসোলে থাকি কর্মসূত্রে। তো ওখানে যখন বিয়ে হয়ে যাচ্ছি, তো পেট্রোল পাম্পে তেল নিচ্ছে গাড়িটা, বিয়ের গাড়িটা আর কি। তো জামুরিয়ার ওই পাশ দিয়ে সিউড়ি আর কি বীরভূম যাচ্ছে গাড়িটা, কতগুলো মানুষ ওখান থেকে বলছে ওই দেখ রে প্রজাপতিটার বিয়ে হয়ে গেছে। দিদির প্রজাপতি, হ্যাঁ তখন আমার নাম ভুলে গিয়ে না প্রজাপতি বলছে আমাকে। আমি তখন শুনে, এখন তখন কোণে বিয়ে, আর এখন তো সেই কোণের মতো না, তখন সে কোণে সেজেই যেতে হতো আর কি। তো আমি না শুনতে পাচ্ছি, হাসতে পাচ্ছি, দেখছি, আর আমার দাদি আমার সঙ্গে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে তখনকার দিনে একটা রেওয়াজ ছিল না যে সঙ্গে একজন যেত। তো আমার দাদি বলছে এই দেখো তোমাকেই বলছে এটা। আমরা তো খুব ভালো লাগছে আজকে, দিদিকে তো আমাদের ছাড়তেই ইচ্ছে করছে না। প্রজাপতি দুটো লাইন আমি গেয়ে দিই এখন। হ্যাঁ দিদির এবার দিদি দুটো লাইন আমি একটু বলি। দিদি একটুখানি আপনার শেষ পরিবেশনা থাকবে, আপনি দুটো লাইনের সাথে আরো একটা পরিবেশনা করবেন। আমি শেষে আবার আপনার কাছ থেকে বিদায় নিব। আপনার এই দুটি পরিবেশনা শুনে আমরা আরো দুটি কবিতা দুজন শিল্পীর কাছে শুনবো। আপনার শেষ পরিবেশনা আমাদের আর 12-13 মিনিট আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলে যাচ্ছি দিদির পরিবেশনায়। এটা একটু গেয়ে তারপরে আবার অন্য পরিবেশনায় যাব। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা পাকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি 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 তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো করে আনন্দ
তোমার মতো করে আনন্দ দাও, এই জামা ভালো লাগে না, এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। তুমি টুলটুলে কোনো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, তুমি টুলটুলে কোনো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, ওই পাখা দাও সোনালি রূপালি মরগ মাখা, কোথায় পেলে আই এমন রঙের পাখা, কোথায় পেলে আই এমন রঙের পাখা। যেতে চাই না পাঠশালাতে, মোর মন যেতে চাই না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নেচে নেচে যাও, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো করে আনন্দ দাও, আর তোমার মতো করে আনন্দ দাও, এই জামা ভালো লাগে না, এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা, কোথায় পেলে আই এমন রঙের পাখা, প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে আই এমন রঙের পাখা, কোথায় পেলে আই এমন রঙের পাখা। চমৎকার, একদম ছোটবেলায় চলে গিয়েছি। দিদিকে একটুখানি বলে রাখি এই ফাঁকে, এই নাচটি দিয়ে আমার জীবনে প্রথম মঞ্চে ওঠা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই, আমি তখন আসলে আপনি আমার একদম নস্টালজিক একদম একটা তৈরি করে দিলেন। এই নাচটি করার সময় আমরা কিছু প্রজাপতি নিয়ে আমরা বাচ্চা বাচ্চা 4-5টা মেয়ে করেছিলাম, তখন আমার বয়স মাত্র 4.5। তো আমরা কটা প্রজাপতি আবার ছেড়ে দিয়েছি মঞ্চে, হ্যাঁ উপরে উপরে উড়ে বেড়াচ্ছে। তো মফস্বলে তো তখন মঞ্চে যখন আমরা নাচতাম অনেক অডিয়েন্স, ওরা বলছে আবারে বাবা এদিকে প্রজাপতি নাচছে ওদিকে আকাশে প্রজাপতি উঠছে, এটা কি করে সম্ভব। হ্যাঁ আমরা কিন্তু একদম চোঙার মধ্যে করে নিয়ে নিয়ে আবার ছেড়ে দিয়েছি। তো ওরা আর বোঝেনি, ভাবছে যে মঞ্চে বোধহয় প্রজাপতি এই সময় এমনি এসে গেছে। তৈরি করে দিয়েছিলে আর কি। হ্যাঁ যা দারুণ। দিদির এবার আমরা কি কবিতা শুনবো নাকি আপনার শেষ পরিবেশনা এটা, কবিতা বা গান, তারপর আমরা আরো দুজন শিল্পীর কাছে চলে যাব। আচ্ছা, তো আমি একটুখানি কবিতা বলে আজকের যে পরিস্থিতি আমরা যেটা নিয়ে আমরা সত্যি করেই বেঁচে আছি, বা কবির এই বাণীকে সঙ্গে করেই আমরা বেঁচে আছি, তার যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গর্জে উঠেছিলেন তিনি, এবং সমস্ত মানুষের মনে বহুদিন আগে যে একসাথে মিলনের যে গান তিনি গেয়েছিলেন, আমি সেটা দিয়ে শেষ করতে চাই, কারণ সমস্ত মানুষের কাছে এই মেসেজটি এখন পৌঁছানো দরকার যে সবার উপরে মানুষ, তার কাছে কিন্তু কিচ্ছু নেই। কোভিড-19ও কিন্তু মানে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে মানুষের জন্য কিন্তু মানুষই, এর কাছে এর ধারে কাছে কেউ কিচ্ছু নেই, কিন্তু শুধু মানুষ। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি এখন কি দেখছেন, একটা স্টেজ থেকে অডিয়েন্স থেকে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি তো বলেছিলাম আমি শুধু মানুষের মাথা দেখছি। ঠিক আছে, আমরা গানটা শুনে নি তাহলে। হ্যাঁ, এই 2 লাইন কবিতাটা বলে আমি গানটা গাইব। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার,
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি। এর একটু সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, হয়তো সংযোগে সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমরা দিদির পরিবেশনাটা একটু পরে না হয় শুনবো। না, দুর্গমগিরি কান্তার মরু পাচ্ছি না দিদিকে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সময়টা বেশি ক্ষেপণ না করি। হ্যাঁ দিদি, আপনি চলে এসছেন। আমি দু লাইন গানটা গানটা শুনি তাহলে দিদি। হ্যাঁ, যেহেতু নেট একটু ডিস্টার্ব করছে। নয়ন মনি হিন্দু তার প্রাণ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, একই রক্ত বুকের তলে, এক সে নারীর প্রাণ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মোরা একসে ভাই গো আমার, একসে দেশের জন, একসে মায়ের বুকে তলে, একই একসে দেশের মাটিতে পায়, কেউ করে কেউ শ্মশানে মোরা এক ভাষাতে মাকে ডাকে, এক সুরে গাই গান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু অসংখ্য ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দিনটি, এই মুহূর্তগুলোকে আমরা নজরুল ইসলামের স্মৃতিচারণে, তার কবিতায়, গানে আপনি আমাদের মুখরিত করে রাখলেন। দিদি এভাবেই আমাদের সাথে সবসময় থাকবেন। আমরা চলে যাচ্ছি দেওয়ান সাইদুল হাসান স্যারের কাছে। স্যার, আপনার শেষ পরিবেশনাটা আমরা শুনতে চাই। আমাদের হাতে আছে আর 6-7 মিনিট, এর মধ্যে আপনার এবং মনের দুজনের দুটি কবিতা শুনে আমরা বিদায় নিব বন্ধুদের কাছ থেকে। আবার একটু কৃতজ্ঞতাও জানাবো আমাদের যারা দর্শক আছে তাদেরকেও। চলে যাচ্ছি দেওয়ান সাইদুল হাসান স্যারের কাছে। তাহলে মিনিট 3 পাওয়া যাবে না? 3-4 মিনিট স্যার আপনি করেন। ঠিক আছে, একটুখানি আমার ইচ্ছে যেটা ছিল সেই ইচ্ছেটা পূরণ করতে চাই। আজকের যে সঞ্চালক, তার একটি স্বরচিত কবিতা, বাবা অনেক কৃতজ্ঞতা। হ্যাঁ, এটা করে একদম আবারও নজরুল দিয়ে শেষ করতে চাই। ঠিক আছে। আমাদের সঞ্চালক কবি শিমুল পারভিনের কবিতা জীবন্ত ফসিল। কথা দিয়েছিলে মধ্যরাতে পাড় ভাঙা নদীর মতন, আমার স্বপ্নাতুর ঘুম কেড়ে নিয়ে তুমি আসবে কোন শুক্লপক্ষের রাতে, রং বেরঙের অনেক পাখি উড়িয়ে তুমি পা রাখবে
আমার ধূসর প্রাঙ্গণে, অথবা বৈশাখী ঝড়ের মতো হঠাৎ কোনো মধ্য বৈশাখে তুমি এসে সুবাতাস বইয়ে দেবে হৃদয়ের ভাঙা খাঁচায়, অথবা হেমন্তের কোনো মিষ্টি গোধূলিতে যখন চারদিকে নবান্নের উৎসব, আকাশে মেঘের ভেলা ভেসে যায় দূরে, আর আমি শুধু প্রতীক্ষমান তোমার পথ চেয়ে। অপেক্ষায় অপেক্ষায় কেটে গেছে বর্ষ মাস, আঙিনায় ঘুরে গেছে উদাস বাতাস, তরুণ চাঁদের রাতে কেঁদে কেঁদে ফিরে গেছে কাকে চাতক, ঝরেছে পালক তার শীতার্ত হাওয়ায়, নিঃশব্দ রাত্রির বিষণ্ণ বাতাসে। কষ্টেরা পথ চেয়ে হয়েছে বিফল মনোরথ, তুমি আসনি, তবু তুমি আসনি। প্রত্যাশার উৎকণ্ঠায় কেটেছে বিষণ্ণ দুপুর, মাঠের ধান সবুজ থেকে হলুদ হয়েছে কতবার, ক্লান্ত পাখিরা ফিরে গেছে নেড়ে, তুমি আসনি। আজ যখন এলে তখন একে একে সজল বরষা গেছে থেমে, বিভিন্ন পাতার মতো বসন্ত গেছে ঝরে, নরম হয়ে এসেছে বিকেলের রোদ, শুধু রয়ে গেছে অপেক্ষমান স্বাধীন এক জীবন্ত ফসিল। বাহ, অনেক ভালো লাগলো আপনার কণ্ঠে আমার কবিতা, এই আমার অনেক বড় পাওয়া আজকের অনুষ্ঠানের। এটি আমার জন্য একটা আশীর্বাদ আমি মনে করি। ঠিক আছে, আপনার শেষ পরিবেশনা। আচ্ছা, শেষ পরিবেশনা যেহেতু বিদায় বেলা এবং কবিরও রচনা বিদায় বেলায়, এই থেকে অংশ বিশেষ পড়ছি। অবশ্যই। তুমি অমন করে গো বারে বারে জল ছলছল চোখে চেয়েও না, জল ছলছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথাতুর আঁখি, কাঁদো কাঁদো মুখ দেখে আর শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। চলার তোমার বাকি পথটুকু পথিক, ওগো সুদূর পথের পথিক, হায় অমন করে অকুরণ গীতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। তুমি অমন করে গো বারে বারে জল চল ছল ছল চোখে চেও না, জল চল ছল ছল চোখে চেও না। অসাধারণ পরিবেশনা, একদম মুগ্ধতায় ভরে গেছে, সকলের মুখে হাসি আপনার এই কবিতা শুনে, মানে এত উপভোগ করেছে সবাই। আপনিও আমাদের সাথে আসার জন্য অনেক কৃতজ্ঞতা। আমরা শেষে সবাইকে আবার স্ক্রিনে হয়তো আনবো। শেষ পরিবেশনা, মুন আমাদের হাতে সময় একদম কমে এসেছে। আজকে আমরা দিদিকে উৎসর্গ করে একটু বেশি সময় দিদির জন্য বরাদ্দ আমরা সকলেই ছাড় দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, সেটি দিদি আমাদের অনেক বড় পাওয়া। হ্যাঁ, সেটাই। মুন একটু শেষ পরিবেশনা যেটা বলছিলাম আমি, কিছুক্ষণ আগে তোমার জীবন্ত ফসিল হাতে লিখেছিলাম। আমার যেহেতু আরেকটা ডিভাইস নেই, আমি তোমার আরেকটি কবিতা আমি এখন পড়তে পারছি না। ঠিক আছে, অসুবিধা নেই, আরো একদিন আমাদের এই পথ চলা তো চলতেই থাকবে, এই বন্ধুত্ব তো আমাদের সারা জীবনের। তোমার কবিতাটা আমার দেখি যে চোখের সামনে ভেসে উঠলো মুখগ্রন্থিতে। তাহলে তোমার অন্য একটা পরিবেশনে আমরা দিয়ে শেষে চলে যাই, আমাদের হাতে একদম মাত্র 2-3 মিনিট সময় আছে। ঠিক আছে, নজরুল দিয়েই শেষ করছি। সমর্পণ। প্রিয়, এবার আমায় সঁপে দিলাম তোমার চরণ তলে, তুমি শুধু মুখ তুলে চাও, বলুক যে যা বলে। তোমার আঁখি কাজল কালো, অকারণে লাগলো ভালো, লাগলো ভালো। পথিক আমার পথ ভুলালো সেই নয়নের জলে, এবার আমায় সঁপে দিলাম তোমার চরণ তলে। আজকে বনের পথ হারালেম, আজকে বনের পথ হারালেম ঘরের পথের ছলে, তুমি শুধু মুখ তুলে চাও, বলুক যে যা বলে। আজ দিগবালিকার আঁখি পাতা অনেক দূরের কানন ছায়ে, কাঁপছে অভিমানে একলা আমার পথ দেখাতো ওই বালিকায় চপল পায়ে, দিক হতে দিক পানে। মুঠার মানিক ঠেলে পায়ে এলেম তোমার কুটির ছায়ে,
চরণ ছায়ে। ক্লান্তি আমার দাও মোছায়ে, দ্বীপ ঢাকা অঞ্চলে আপন মালা পরাও বালা, পরাও আমার গলে। এবার আমায় সঁপে দিলাম তোমার চরণ তলে। তুমি শুধু মুখ তুলে চাও, বলুক যে যা বলে। বাহ, চমৎকার পরিবেশনা। আমি একটু বন্ধুদের নামগুলো একটু পড়ে তারপরে সবাইকে আবার সাথে নিয়ে বিদায় নেব। আমি যারা যারা আছে একবারে নামগুলো বলে একটু ধন্যবাদ জ্ঞাপন করছি। আছে অনুপ কুশল, ও আছে আমাদের কলকাতা থেকে। সেলিম দুরানি, উনিও আছে কলকাতা থেকে। আছে নুরুদ্দিন শেখ, আছে তসনুভা আনু, আছে নাইমা খানুম, আছে অ্যাডভোকেট জুই, সরস্বতী কালচারাল একাডেমি, সৈয়দ এম রেজা ইস্পাহানি, দেলোয়ার হোসেন রাজা, অনুপ কুশল তো আছে, হোসনে আরা খানম, সোমা আইচ কলকাতা থেকে, মোহাম্মদ উসমান গনি আছে, শিউলি সুলতানা রুবি, দীপক চন্দ্র ওনার মেয়ে, অসীম মুগ্ধতাই সোনালী কাজিদি ওনার মেয়ে লিখছে। আচ্ছা, প্রজাপতি ডাকছে, নিশি কাউসার, আমাদের আমাদের মুনের বোন শ্যাম শিকদার আছেন, উনি আমাদের একজন খুব ভালো বড় কবি বাংলাদেশের। তাহেরা খাতুন, উনিও বাংলাদেশের একদম পরিচিত বড় কবি। আচ্ছা, আকমাল হোসেন সরকার মামুন, আর সাবিতা বর্মন আছেন, আরো অনেক অসংখ্য মামুন, মেরি অ্যান আছে, শেরিনা আক্তার আছে, সুমনা দত্ত দাস আছে, সাথী সুলতানা, ইমরুল কবির, আরজু সেন, এম মাহবুবুল বাবু, অজয় সেন, তারপর আছে মন্তোষ কুমার পাল, সুজন মজুমদার। খুব দ্রুত, আমি যেহেতু সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, দ্রুত সকলের নামগুলো পড়লাম এবং কমেন্টস এর রিপ্লাইতে আমরা সবাইকে আলাদা করে কৃতজ্ঞতা জানাবো। আমাদের সাথে আপনারা ছিলেন, আপনাদের জন্যই আমাদের এই পরিবেশনা। মাত্র 3টি পর্ব আমরা করেছি আজকে দিয়ে, কিন্তু আপনারা এত ভালোবাসা দিয়ে আমাদের সিক্ত করে রাখছেন। আমাদের সাথে এই 1 ঘন্টা 30 মিনিট সময় দিয়ে আপনারা আমাদেরকে একদম অনুপ্রাণিত করলেন, আমাদের মুগ্ধতায় ভরে রাখলেন। আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলা আরো এগিয়ে চলুক। আমি সকলকে একসাথে স্ক্রিনে এনে সকলের কাছ থেকে বিদায় নেব এবং দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর জালালাবাদ টিভিকে জানাচ্ছি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, সকল শিল্পীদের তরফ থেকে, এবং শিল্পীদেরকে আমি জালালাবাদ টিভির পক্ষ থেকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। সকলে ভালো থাকবেন, সকলের প্রতি অনেক ভালোবাসা, এবং আমরা একসাথে চুরুলিয়ায় অবশ্যই এরকম একটি প্রোগ্রাম করব সেই আশাবাদ রেখে আরো অনেক প্রোগ্রাম একসাথে করব। আমরা এক মিনিটে সবার কাছ থেকে একটা করে শুভেচ্ছা নিয়ে আমরা বিদায় নিচ্ছি। দিদি 1 মিনিটে, 1 মিনিটও না, 1 সেকেন্ডে আমরা যেটুকু বলতে পারি। শিমুল এবং জালালাবাদ টিভির এবং যারা শিল্পীরা ছিলেন এবং সমস্ত দর্শক বৃন্দ, এরা না হলে তো, এনারা না থাকলে আমরা তো সমৃদ্ধ হই না। তো সবাইকে আমার চুরুলিয়ার নজরুলের শুভেচ্ছা জানালাম এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। আবার আপনার নিশ্চয়ই দেখা হবে, সবার সাথে দেখা হবে। ঠিক আছে স্যার, এবার আপনি কি বলবেন? হ্যাঁ, নিঃসন্দেহে সোনালী দিদির কারণেই এই যে আজকের এই দিনটি সোনালী হয়ে থাকবে আমাদের স্মৃতিতে। একদম সোনা রং ছড়িয়েছেন দিদি। আর আমাদের প্রিয় কবি এবং শিল্পী সঞ্চালক শিমুল পারভিন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং জালালাবাদ টিভিকেও আর মুন তার অসাধারণ পরিবেশনার জন্য তাকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আর যারা দর্শক শ্রোতা, বিশেষ করে যারা শুনলেন, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ সুন্দর থাকুন। ঠিক আছে, স্বর্ণালী এই দিনটা স্বর্ণালী হয়ে থাক, এবং বন্ধু শিমুল সহ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আর স্যারের প্রতি শ্রদ্ধা, দিদির প্রতি শ্রদ্ধা, এবং যারা ছিলেন এতটা সময় আমাদেরকে শুনলেন, সবাইকে ভালোবাসা, এবং জালালাবাদ টিভির জন্য অনেক সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমরা সকলের কাছ থেকে শুভেচ্ছা নিয়ে নিলাম, এবং আমরা আজকে কিন্তু সোনালী ডানার ভালোবাসায় ভর করে করে ভেসেছিলাম। তো আমাদের কাপড়ে চোপড়ে, আমাদের কথায়, ভালোবাসায়, সবকিছুর মধ্যে সেই সোনালী আভাও ছিল। দিদি আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সমৃদ্ধ করেছেন। আপনার ভালোবাসা, আশীর্বাদে আমরা শিখতে হয়েছি। স্যার আমাদের সাথে ছিলেন, আমার একটা আশীর্বাদ, আমার বন্ধু মন আমার সাথে ছিল, আমারও সে একটা ভালো লাগার বিষয়। তো এরকম ভালোবাসা নিয়ে আমরা আরো নতুন নতুন পর্ব, কালকেও আমরা 9টায় চলে আসবো, আপনাদের সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। জালালাবাদ টিভির প্রতি আরেকবার কৃতজ্ঞতা এবং সকল দর্শকদের প্রতি অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।